প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? সংবাদপত্রে প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে যাই। দৈনিক প্রথম আলো, ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, এখন পর্যন্ত নিহত ৪৫। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান, বিদ্রোহীদের বোঝানো হচ্ছে কাজ না হলে বহিষ্কার। দৈনিক যুগান্তর, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান, অপরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন, ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট। দৈনিক সমকাল, ট্রাম্পের হুমকি, হস্তক্ষেপে দেশে দেশে অস্থিরতা, বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান, পাইপের গ্যাসে স্বল্প চাপ, দ্বিগুণ দামেও মিলছে না সিলিন্ডার। দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠের ১৬ বছর পূর্তি, দায়বদ্ধতার সাংবাদিকতার ধারাবাহিক অভিযাত্রা, ভোট ঘিরে অর্থনীতিতে আশা। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচন নিয়ে পরিকল্পিত অপপ্রচার, চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। হচ্ছেনটা লিখলো কেন আমি ঠিক বুঝলাম না। খবর পাই। একের পর এক টার্গেট কিলিংয়ে দেশ জুড়ে আতঙ্ক, মানবজমিনের শিরোনাম। খবরের কাগজের শিরোনাম, নিয়ন্ত্রণহীন আগ্নেয়াস্ত্র, আতঙ্কে নেতাকর্মী, তারেক রহমান বিএনপির চেয়ারপারসন। বিএনপি জামায়াতের ইস্তেহার, আমার দেশের শিরোনাম। কালবেলা শিরোনাম, এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়ার সিঁড়ি জামায়াত, কয়েক দশকের মধ্যে কঠিন চ্যালেঞ্জে ইরানের শাসক। আমাদের সময় শিরোনাম, ভোটে নেই জোটেও নেই, তারেক রহমানের সঙ্গে ৩ দেশের কূটনীতিকের বৈঠক। আজকের পত্রিকার শিরোনাম, সম্ভাব্যতা যা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু, শতকরা ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত। সময়ের আলো, উত্তাল বিক্ষোভে কাঁপছে ইরান। ইনকিলাবের শিরোনাম, ঋণখেলাপিদের দৌড়ঝাঁপ। বাংলাবাজার পত্রিকা, জাতীয় নয় ঐক্যের সরকার গঠনে মত দিয়েছে বিএনপি। রূপালী বাংলাদেশ, ব্যাপক গুম হয় বিগত ৩ নির্বাচনের আগে, লুণ্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের মাথা ব্যথা। আলোকিত বাংলাদেশ, ভোটের কিংমেকার প্রবাসীরা। প্রবাসীরা যেহেতু ভোট দিতে পারবে, তাতে তো এই কথাটি বলাই যায় যে তাদের উপরে অনেক কিছুই নির্ভর করবে। যে বিষয়টি ধরেই নেওয়া হয়েছিল, যেটা সময়ের ব্যাপার মাত্র, তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হবেন, এটা ধরেই না অবধারিত, যে এরপরে একটা সময় সিদ্ধান্তের ব্যাপার। ও তিনি চেয়ারম্যান হলেন। একই সাথে তার একটা সফরসূচি ছিল উত্তরাঞ্চলে যাবার আগামীকাল থেকে, সেটা নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে। তো সব কিছুই মিলিয়ে এই যে দায়িত্ব তিনি আগেও ছিলেন, আবার এখন তো পুরোপুরি দায়িত্বটা হলো, এই দায়িত্বে সামনে নির্বাচন, সব কিছু মিলিয়ে আশা ভরসার জায়গাটা কি দেখছেন? আমি তো এটাকে খুব পজিটিভলি দেখব, কারণ চেয়ারম্যানের পদ শূন্য থাকতে পারে না। অবশ্যই। তো সেখানে যত দ্রুত হয়েছে এটা ভালো হয়েছে, এবং এখন তারেক রহমানও আরও স্ট্রংলি দলটাকে গুছিয়ে নেবেন। আর আমি মনে করি যে তারেক রহমানের সবচেয়ে জরুরি যে ব্যাপারটা, এটা আমি ওনাকে সতর্কই করতে চাই, যে খেয়াল রাখবেন সমস্ত নেতাদেরকেই কিন্তু ডুবায় তার আশেপাশের লোকজন, পারিষদ। এই পারিষদের ব্যাপারে উনি যেন একটু সতর্ক থাকেন। স্যার, আপনি যা করেছেন না, হ্যাঁ, মানে এটার ভালো মন্দ নাই। আপনি স্যার আরেকটু বললে পরে সূর্য পূর্ব দিকে না পশ্চিম দিকে উঠতো। তো এই যে জিনিসগুলো, এটা তো আছেই। আর এটা হলো যে তাকে দেখিয়ে নানান রকম ফায়দা নেবে, চেষ্টা না, ফায়দা নেবেও। তো এইগুলোকে যতটা কন্ট্রোল করা যায় ততটাই মঙ্গল। আর একটা ব্যাপার হলো যে তাকে খেয়াল রাখতে হবে, উনি এখন শুধু একটি দলের চেয়ারম্যান না, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান। ওনার উপরে দায়িত্ব অনেক, জনগণের প্রত্যাশা অনেক। না, শুধু রাজনৈতিক দলের না, সাধারণ মানুষেরও প্রত্যাশা অনেক। উনি যখন ফিরলেন, তখন উত্তাল জনসমুদ্র দেখে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, তার প্রতি শুধু বিএনপির কর্মীরাই, নেতাকর্মীরাই তো যান নাই, সাধারণ মানুষও গিয়েছে তাকে দেখবার জন্য প্রচুর। এবং সেই জায়গা থেকে বিষয়টা দাঁড়ায় না যে ওই যে আপনি সাধারণ মানুষের আশা ভরসার একটা জায়গা তৈরি। আমি সেটাই বলছি যে
রাজনৈতিক দলগুলোর তো প্রত্যাশা আশা আছে, কিন্তু সাধারণ জনগণের বিশাল প্রত্যাশা। বিশাল তা আমি আশা করব যে তারেক রহমান গড্ডলিকা প্রবাহে গা ভাসাবেন না, উনি শক্ত হাতে দলকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাবেন, এবং তাহলে কিন্তু দেশের মঙ্গল হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন ইলেকশন যত কাছে আসবে তত দেখবেন টার্গেট কিলিং হবে। সুতরাং ওনাকে কিন্তু সেই সতর্কতাটা তাকে মেনটেন করতে হবে। কিন্তু আপনার কি মনে হয় না যে আচ্ছা একটা বিষয় হয় যেটা এই আলোচনাটা বোধহয় এখন হওয়া খুব জরুরি ব্যাপার, যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে বিদ্রোহীদের বোঝানো হচ্ছে কাজ না হলে বহিষ্কার। তার মানে বিএনপির কিন্তু অধিকাংশ আসনে বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে গেছেন, এবং কেন্দ্রের যে সমঝোতা সেই সমঝোতার জায়গায় বোধ করি তারা একটু এখনো অনড়। তো এই জায়গাটা তো বোধহয় তাকে ফেস করতে হবে। এই জায়গাটা তাকে ফেস করতে হবে। এটা যে 100% উনি ফেস করে সাকসেস হবেন তা না, কারণ আমাদের দেশের পলিটিক্সটা ভিন্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওদেরই বা দোষ দিবেন কি, 17 বছর ধরে তারা এই মানে হা হা করে এত জেল জুলুম ভুলিয়া নিয়ে আমি কাজ করলাম। এখন আমি যদি এখানে এসে আরেকজন দাঁড়িয়ে গেল, আর 5 বছর পরে যদি আমাকে দেওয়া হয়, কথা বলছি, তো 5 বছর তো আমি থাকবো না, বয়সের কারণে সব কিছু মিলে আর কি। তো সুতরাং বিদ্রোহীদের মানে বিদ্রোহটাকেও একেবারে উড়িয়ে দেবার না, তাদেরটাও চিন্তাভাবনায় রাখা উচিত। তবে আমার দৃঢ় বিশ্বাস যে উনি যদি এখনই ভালো কিছু লোককে ওনার সাথে নিতে পারেন, যারা তাকে সৎ পরামর্শ দেবে, জি হুজুর করবে না, তাহলে পরে এটা ওনার জন্য। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই এত বছর পর ফিরে আসা আমাদের নেতা তারেক রহমান এখন অনেক পরিপক্ক মানুষ, এবং খেয়াল করবেন তিনি সবার কথা শোনেন এবং খুব সুন্দরভাবেই শোনেন। অতএব তাকে বোধ করি আর এবার সেই শোনেন, উনি তো শোনেন, উনি সতর্ক, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা কথা আছে না যে আল্লাহ তো প্রশংসা পছন্দ করেন। তো এটা করতে করতেই একটা বাজে দেখা যায়। আমরা মানে ওদিকে যেতে চাই না, আমরা সরাসরি বলতে চাই যে দেশে একটা নির্বাচিত সরকার দরকার, ইয়াং একটা নেতৃত্ব দরকার, এবং শুধু তারেক রহমান হলে হবে না, ওনার পাশাপাশি ইউনিভার্সিটি লেভেলে, স্টুডেন্ট লেভেলে, তরুণদের ভেতর থেকে। না, আপনি যদি এখন তরুণদের ভেতরের ব্যাপারটা বলেন তাহলে ছাত্রদলের প্রসঙ্গই আসে। ছাত্রদলকে বোধ করি খুব সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা খুব জরুরি দরকার। ছাত্রদল কেন নির্বাচনগুলোতে পরাজিত হচ্ছে সেটাও বোধহয় এখন আলোচনায় আসা দরকার, অবশ্যই দরকার। এবং এখানে যেটা হচ্ছে, আমরা নিশ্চয়ই এই আলোচনাগুলো হবে, সামনে হতেই হবে, আলোচনাগুলো হবে। আমরা একটু আজকে আমাদের এক বন্ধু কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠের আজকে জন্মদিন, আমরা একটু আলোচনা করতে চাই। আজকে তাদের শিরোনাম হয়েছে দায়বদ্ধ সাংবাদিকতার ধারাবাহিক অভিযাত্রা, কালের কণ্ঠের 16 বছর। আমাদের প্রিয় মানুষ হাসান হাফিজ সাহেব সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে একটা প্রত্যাশা জায়গাটা তৈরি করেছে নাকি? করেছেন, এবং আমি যতটুকু জানি, ইনফ্যাক্ট হাসান হাফিজের সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক, সেই ইউনিভার্সিটি লাইফ থেকে, ইউনিভার্সিটির আগে থেকেও। আচ্ছা আচ্ছা। তারপরে তো দৈনিক বাংলায় আমরা কলিগ ছিলাম। তো আমি একেবারে অকপটে বলতে পারি যে উনি সম্পাদনার ক্ষেত্রে অত্যন্ত মানে নির্ভরযোগ্য একটি নাম বা একটি হ্যান্ডস, মানে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে, এবং ওই যে যেটা বলছি যে উনি কিন্তু নিজে অত্যন্ত সূক্ষ্মতার সাথে সব কিছু দেখেন, ফলে তার চোখ এড়িয়ে আরো সবচেয়ে বড় ব্যাপারটা যে একজনের পক্ষে তো আর সবকিছু সূক্ষ্ম দেখা সম্ভব না, টোটাল টিমটারও একটা ব্যাপার থাকে। তো একজন টিমের লিডার যিনি থাকেন তারই দক্ষতাটা সবচেয়ে বেশি দেখা যায়। একদম। এবং টিম যদি, লিডার যদি ঠিক থাকে তাহলে বাকিরাও ঠিক থাকবে, সেটাই আসলে ওটা হয়। এবং আমি তো মানে প্রত্যাশা করব যে এটা আরো উত্তরোত্তর এটা শ্রীবৃদ্ধি হবে। এবং আমি কালে কণ্ঠটা নিয়মিত পড়ি, মাঝে মাঝে তাতে কিন্তু চমৎকার অ্যানালিটিক্যাল রিপোর্ট থাকে, যেটা খুব দরকার। আমাদের তো এখন শুধু হয়েছে যে নেগেটিভ রিপোর্ট, মানে কোথায় কে মরলো, কোথায় কে
কি হলো, এই নিয়েই রিপোর্ট না, ওই করে। আপনি আমি দুইজনেই সাংবাদিকতা বিভাগের ছাত্র, বলা হতো ব্যাড নিউজ ইজ গুড নিউজ, তো সেটাই বোধ করি সবসময়। হ্যাঁ, কিন্তু ওনারা চেষ্টা করেন, বিশেষ করে আমি বলবো যে আমাদের অত্যন্ত প্রিয় কবি হাসান হাফিজ, উনি চেষ্টা করেন যে না, তার বাইরে যেও সাংবাদিকতা যে এথিক্সটা মেনে, হ্যাঁ, এথিক্সটা মেনে সাংবাদিকতা যে শুধু ব্যাড নিউজের পিছনে দৌড়াবে, নট দ্যাট, গুড নিউজও আসুক, গুড নিউজও আসুক এবং কনস্ট্রাকটিভ নিউজ আসুক। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কালের কণ্ঠের 16তম জন্মদিন আজকে, আমরা চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। একটু ইরানের দিকে যেতে চাই। মানে ব্যাপারটা যেটা দাঁড়িয়ে গেছে যে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, এটা একটা শিরোনাম, এবং আরেকটি শিরোনাম আপনাকে আমি পড়ে শুনিয়েছি, ট্রাম্পের হুমকি, হস্তক্ষেপে দেশে দেশে অস্থিরতা। এই ইরানেও ট্রাম্প বলেছে আমি আছি তোমাদের সাথে, বিক্ষোভকারীদের সাথে। এখন সবকিছু মিলিয়ে মানে কি দাঁড়াচ্ছে, বিশ্ব পরিস্থিতি কোথায় যাচ্ছে? আমি অত্যন্ত ভীত এবং শঙ্কিত। ভীত? হ্যাঁ, ভীত এবং শঙ্কিত। আচ্ছা, যেমন ধরেন আমি মাত্র কিছুদিন আগে ফিরে এলেন আমেরিকা থেকে। আর হয়তো বা কখনই আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। 18 লাখ টাকা 18 লক্ষ টাকা বন্ড দিয়ে যাওয়া, ওই মানে সাধ্য বা সামর্থ্য কোনোটাই আমার নাই। কিন্তু এই যে পাগলামি করছে, এই পাগলামিটার কিন্তু, এটাকে আপনি পাগলামি বলবেন কেন? তারা তো মানে আমার কাছে মনে হয় এদের যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বা তাদের পক্ষে, তাদের বোধ করি এরকমটা মনোভাব আছে যে বাইরের থেকে কেন মানুষজন এসে আমাদের এত ট্যাক্স খাবে, অমুক করবে, তমুক করবে। যদি এ কথাই বলেন আপনি, তাহলে আমি বলবো আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। রাইট। সেই এলিস আইল্যান্ড থেকে দেখেন তো, সেখানে এই কথা তো সাজে না। তারপরে ওদের রেসিজম অনেক, এটা আপনি যেটা বললেন সেটা অনেকটাই মনে করে হলো হোয়াইটরা, জি। বাট যারা ওখানে ব্ল্যাক আছে, যারা আদিবাসী আছে, তারা কিন্তু এরকম চিন্তা করে না। আচ্ছা। এখন ট্রাম্পেরটা আমি পাগলামি বলবো এই কারণে, এই দেখেন নতুন করে তারা 500% ভ্যাটের চিন্তা করছে। এইগুলো করে তারপরে কিন্তু দেখেন এত বড় একটা দেশ, আমেরিকা যদি এলোমেলো হয়ে যায়, সেটা কিন্তু সারা বিশ্বের উপরে প্রভাব ফেলবে, এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। সুতরাং আমেরিকা এলোমেলো হোক, ট্রাম্প পাগল হয়ে যাক, কোনোটাই আমরা চাই না। আমরা চাই যে ট্রাম্পকেও ঠিক সঠিক পথে। কিন্তু একটা কথা আছে না, পাগলও নিজের ভালো বোঝে, তো পাগল কি নিজের ভালো ওই যে যাতে মাতাল তালে ঠিক আর কি। না, সেটা বোঝে। ট্রাম্প যেটা করছে সেটা হলো হোয়াইটরা তার অ্যাকশনে খুব খুশি, হোয়াইটরা। এবং তাদের এটা তো ধরেন, আমি তো বহুবার দেখেছি যে মেক্সিকান বর্ডার থেকে তো মানে শত শত লোক ঢুকে যায় আমেরিকাতে। এগুলো সবই না। ঠিক কথা। একটা ব্যাপার যেটা হয় রওনক হাসান, সবচেয়ে বড় ব্যাপারটা যে এই যে হুমকি, আতঙ্ক ছড়ানো সারা বিশ্বে, এইটা একটা মানে অশনি সংকেত বলে মনে হয় যে এটা পৃথিবীর একটা ভারসাম্য রক্ষার জায়গায়। না না, এই ভারসাম্যটাকে নষ্ট করে দিচ্ছে। এবং আজকে যদি ইরানে একটা কিছু ঘটে যায় এবং সেখানে যদি আবার দেখা যায় অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, এবং সেখানে যদি দেখা যায় যে আপনার আমেরিকান ইন্টারফারেন্স হলো, তাহলে কি দাঁড়াবে? একজনের তেল তো আপনি নিয়েই নিলেন। হ্যাঁ, ভেনেজুয়েলাকে তো তেল নিয়েই নিলেন, এবং রাতে এসে জামাই বউকে ধরে, প্রেসিডেন্টের স্ত্রীকে ধরে নিয়ে চলে গেলেন, তা আবার ডান্ডা বেরি পেরিয়ে। এবং এই যে মিনিমাম সম্মানটুকু দিলেও না, এটা মানে আমেরিকার একটা লিগেসি আমার ভালো লাগে, সেটা হলো যে ওরা এক প্রেসিডেন্ট যা করে, অন্য প্রেসিডেন্ট এসে সেটা সমালোচনা করলেও সেটা বিরোধিতা করে না। এটা ওদের একটা বড় গুণ। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে সারা পৃথিবীর সাথে কিন্তু ওদের সম্পর্ক দেখা যায় বড় বাড়ি, বড় বড় চিন্তা, বড় স্বৈরাচার, সবকিছু মিলে হয় আর কি। একের পর এক টার্গেট কিলিং, দেশ জুড়ে আতঙ্ক। এবং আরেকটি পত্রিকা, এটা হলো মানবজমিনের শিরোনাম, খবরের কাগজের শিরোনাম, নিয়ন্ত্রণহীন আগ্নেয়াস্ত্র, আতঙ্কে নেতাকর্মী। তার মানে অস্ত্র এখন ঘুরে বেড়াচ্ছে। কি হবে তাহলে? এই যে টার্গেট কিলিং এর কথা আপনি বললেন, আমি সেটাই বলতে চাচ্ছি, আবার রিপিট করতে চাচ্ছি। দেখেন, টার্গেট কিলিং হবেই। এই যে 3টা টার্গেট কিলিং হলো, মানে টার্গেট কিলিং হবেই আপনি বলছেন কি করে? এটা হবেই, কারণ হলো যে আসলে আমরা তো বাস্তবতা থেকে অনেক দূরে থাকি, বাস্তবতাটা চিন্তা করতে চাই না।
যত দেরি হচ্ছে, এখন তো ইলেকশন কাছে এসে গেছে, আপনি কি মনে করেন সবাই চায় যে ইলেকশন হোক, দেশটা খুব সুন্দরভাবে চলুক? সবাই চায় না। এই দেশের ভেতরে এই দেশের লোকই আছে, এবং এই দেশের কিছু লোক প্রতিবেশী দেশে যেও তারা চাচ্ছে না যে এখানে সুস্থ পরিবেশ ফিরে আসুক, এটা তারা চাচ্ছে না। তো সুতরাং তারা যেভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, আর টার্গেট কিলিং যারা করছে, এই সমস্ত কিলাররা, এদেরকে কিন্তু আপনি মনে করবেন না যে কোটি কোটি টাকা দিতে হয়। ওরা হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, এদেরকে কিন্তু খুব অল্প টাকাতেই 50,000। তাহলে কি একটা প্রশ্ন আসে না যে আমাদের দেশে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার লোকজন আছেন, এবং এই যে ব্যাপারটা টার্গেটিং হচ্ছে, একটা জায়গাতেও কিন্তু সেইভাবে কোনো অপরাধী ধরা পড়ছে না। না, ধরা পড়ছে না। মানে সিসিটিভিতে স্পষ্ট চেহারা দেখা যাওয়ার পরেও হয় নাই। মূল কারণটা হলো কি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত পুলিশ এবং গোয়েন্দা বিভাগ, এই দুটাই মোটামুটিভাবে হাত পা গুটিয়ে ফেলেছে। তাই? হ্যাঁ, মানে তারা এখন চাচ্ছে না যে পরবর্তী সরকার এসে তাদেরকে বলুক যে এই তোরা ওই সরকারের ওই কাজ করেছিস। ওই দুর্নাম নিতে রাজি না, ওই দুর্নাম তারা নিতে রাজি না। তাদের 17 বছরে তাদের যথেষ্ট আক্কেল হয়েছে, ওরা চাচ্ছে না। আর এই জায়গাটাতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বা মানে ভুল অথবা দূরদর্শিতার অভাব, যে তারা এই যে বিলম্ব করেছে, বিলম্ব করে তারা তো কোথাও কিছুই করতে পারে নাই, না সংস্কার না মানসিক পরিবর্তন, সেটাও করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। মাঝখান থেকে এরা সুযোগ পেয়ে গেছে। আর এখন এই যে জুলাইতে যেই অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রের কত % আমরা উদ্ধার করতে পেরেছি? এটা তো আছে যেটা আমাদের আভ্যন্তরীণ সম্পদ। যেমন বিএনপির এক নেতার টক শোতে শুনলাম যে সেই আমাদের সেই উত্তাল আন্দোলনের সময় একজন নেতা বলেছিলেন যে আমরা যদি 5 তারিখের মধ্যে না পারি তাহলে আমাদের সশস্ত্র সংগ্রামে যেতে হতে পারে, সে প্রস্তুতিও আমাদের ছিল। তো উনি প্রশ্ন করেছেন তাহলে সেই অস্ত্রগুলো কোথায় গেল? হ্যাঁ, ঠিকই প্রশ্ন করেছে। তো এখন যেটা হয়েছে যে ওই অস্ত্রগুলো তো মানে আভ্যন্তরীণ সম্পদ হিসাবে আছেই। আভ্যন্তরীণ সম্পদ, আচ্ছা, অবশ্যই আভ্যন্তরীণ সম্পদ। আর পাশাপাশি আশেপাশ থেকেও প্রচুর অস্ত্র আসছে। এটা খুবই আতঙ্কজনক। এবং এরা, আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, ইলেকশনের আগে আরো দেখবেন অনেক। না আমরা এই আশঙ্কা করতে চাই না, না, কিন্তু এটা করতে চাই না। আমাদের যেটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, আমি তো বলছি সেটা হোক, কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ। যাতে এরকম সুযোগ না পায়। অনেক ধন্যবাদ। আমরা প্রতিদিন খালি নির্বাচন, আতঙ্ক, শিরোনাম এসব পড়ি। এই নগরীতে কিছু ঘটনাও ঘটছে, যেমন পূর্বাচলে বাণিজ্য মেলা হচ্ছে। বাণিজ্য মেলা গতকাল কিন্তু শুক্রবারে বেশ ভিড় ছিল, উপচে পড়া ভিড় ছিল। আজকে শনিবার ছুটির দিন, প্রায় সেখানেও ভিড় হবে। এবং আজকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, রেইনবো ফিল্ম সোসাইটি, এবং তারা কিন্তু প্রতি বছর এই কাজটি করে যায়। এই যে সাংস্কৃতিক আন্দোলনের এই যে মানে এত অস্থিরতার মধ্যে, এটা তো একটু প্রশংসা করতেই হয়। ছায়ানটে গতকাল থেকে ওই উচ্চাঙ্গ সঙ্গীতের শুরু হয়েছে, মানে তারা এত বড় একটা ধাক্কা খাবার পরেও এটা করেছে। এবং আমি এই কথাটি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আসলে নানা দিক থেকে বাধা আসবে ঠিকই, কিন্তু এটাকে প্রতিরোধ করে, প্রতিবাদ করে এটাকে এগিয়ে যেতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, এটা কোনো বিকল্প না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনি শুনলেন। একটু আগেই আলোচনা করলাম ঢাকা বাণিজ্য মেলা চলছে পূর্বাচলে, প্রচুর মানুষ যাচ্ছে। আজকে ছুটির দিন, আপনারা যেতে পারেন, অনেক ছাড় হচ্ছে, একটা কিনলে 3টা ফ্রি এরকম। এবং আজকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, বিকেলে উদ্বোধন করা হবে। এই যে আনন্দের জায়গাগুলো, বিনোদনের জায়গাগুলো, আপনারা আপনাদের সময় পেলে একটু ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।